সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে আজকে আমি চার্লস সূত্রের উপর একটি সৃজনশীল প্রশ্ন করা বলেছিলাম। সেই সৃজনশীল প্রশ্নের একটি স্ট্যান্ড তোমরা একটু খেয়াল করো। এখানে একটি লেখচিত্র দেওয়া হয়েছে এবং এই লেখচিত্রে দেখা যাচ্ছে এক্স অক্ষে ধরা হয়েছে তাপমাত্রা আর ওয়াই অক্ষে আয়তন, অর্থাৎ আয়তন বনাম তাপমাত্রা বিন্দুপাত করে একটি লেখচিত্র অঙ্কন করা হয়েছে। এই লেখচিত্রে তিনটি লেখ দেখানো হয়েছে, 1, 2, 3। প্রত্যেকটি লেখ ওয়াই অক্ষকে একটি নির্দিষ্ট অংশ কর্তৃত করে অগ্রসর হয়েছে। এভাবে তিনটি আমরা লেখচিত্র পেলাম। তো এই সংক্রান্ত একটি সৃজনশীল প্রশ্নের আমরা প্রথমেই এসএটিভি, প্রিয় ছাত্রছাত্রী এসএটিভির সংজ্ঞাটি একটু লিখো। প্রথম এসএটিভির মিনিং হবে এসএটিভি স্ট্যান্ডার্ড environment। Ambient temperature and temperature and pressure এখানে আচ্ছা আমি তার পূর্বে বলে রাখি 25 ডিগ্রি সেন্টিগ্রেড বা 298 কেলভিন তাপমাত্রা এবং 100 কেপিএ কিলোপ্যাসকেল চাপকে 100 কিলোপ্যাসকেল চাপকে এসএটিভি বলা হয়। প্রিয় ছাত্রছাত্রী একটু খেয়াল করে বলে লিখে দিলাম এসএটিভি বলতে কি বুঝে বললে বা সংজ্ঞা আসলে তুমি যদি শুধু স্ট্যান্ডার্ড এনভায়রনমেন্ট টেম্পারেচার এন্ড প্রেসার লিখে দাও, এটি কিন্তু তার সংজ্ঞা নয়, এটি হচ্ছে তার স্পেলিং বা অ্যাব্রিভিয়েশন। তো আমরা এসএটিভি আসলে এটা লিখবো, লেখার সাথে সাথে 25 ডিগ্রি সেন্টিগ্রেড বা 298 কেলভিন তাপমাত্রা এবং 100 কিলোপ্যাসকেল চাপকে এসএটিভি বলা হয়। তো এখানে আরেকটা জিনিস বোঝার আছে, এটা হচ্ছে এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট শব্দটির অর্থ হচ্ছে কক্ষ বা পরিমণ্ডল। বা পরিপার্শ্ব। এই জন্য আমরা কক্ষ তাপমাত্রা বললে 25 ডিগ্রি সেন্টিগ্রেড বলি, তবে এনভায়রনমেন্টের অর্থ হচ্ছে কক্ষ বা পরিমণ্ডল বা পরিপার্শ্ব। তো আমরা এই জিনিসটা জানলাম অ্যাসিডিটি কি। এর পরবর্তীতে আমাদের দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে আইসোকোর। আমরা একটু বলি আইসোকোর কি। প্রশ্নের অনুধাবন আইসোকোর বলতে কি বুঝো? আইসোকোর লিখলাম আমি। আমরা বয়েলের সূত্র পড়েছিলাম, চার্লসের সূত্র পড়েছিলাম, অ্যাভোগাড্রোর সূত্র পড়েছি। বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো এই সূত্রগুলো পড়েছি এবং এই সূত্রের সম্বন্ধে আমরা
উপর 13টি সমীকরণ সমাধান করেছি। আমরা ডাল্টনের আংশিক চাপ সূত্র করেছি, গ্রামের ব্যাপক সূত্র করেছি, কিন্তু আইসোকোর আসবে এ থেকে গেলুসেকের চাপের সূত্র থেকে। এটা একটু লিখে রাখতে পারো, গেলুসাকের চাপের সূত্র। অসুবিধা নেই, আমরা এটা লিখলাম। গেলুসাকের চাপের সূত্রটি হচ্ছে স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোন ঘেঁষের চাপ তার পরম তাপমাত্রার সমানুপাতিক। তাহলে গেলুসাকের চাপের সূত্র মধ্যে পাই আমরা, চাপের সূত্র মধ্যে আসলে এটাকে বুঝাবো। চাপের সূত্র মধ্যে P is proportional to T যখন N ও B স্থির, এটা একটু পাশে করতে হবে, বা আমরা পাবো P equal to K into T। এইভাবে আমরা এটাকে দুটো ভিন্ন গ্যাসের জন্য হিসাব করা যায়। হিসাব করে আমরা গেলুসাকের চাপের সূত্র বের করব। এখন আমাদের আইসোকোরের জন্য যেটি প্রয়োজন হবে, আমরা বিভিন্ন তাপমাত্রায়, প্রিয় ছাত্রছাত্রী আমরা এই জাতীয় পড়া আগে করিয়েছি, এখানে একটু লিখতে হবে এই আইসোকোর বলতে কি বুঝো বা আইসোকোর কি আসে। সংজ্ঞা লেখার পরে সূত্রটা আনবে, আনার পর বলতে হবে ভিন্ন ভিন্ন তাপমাত্রায় কোন গ্যাসের চাপ পরিমাপ করে, ভিন্ন ভিন্ন তাপমাত্রায় কোন গ্যাসের চাপ পরিমাপ করে চাপ বনাম তাপমাত্রা বিন্দুপাত করলে। আমি আবার বলি, ভিন্ন ভিন্ন তাপমাত্রায় কোন গ্যাসের চাপ পরিমাপ করে চাপ বনাম তাপমাত্রা বিন্দুপাত করলে দিনবরু মূল বিন্দুগামী সরলরেখা পায় না। এই কথাটি লিখে এই লেখচিত্রটি আঁকতে হবে। এখানে ভি, এটা হবে টি, এই লেখচিত্রটি আঁকতে হবে এবং এটা একটি মূল বিন্দুগামী সরলরেখা পাবে। এটা হচ্ছে আইসোকোর। বাইটাকে বলা হবে সম-আয়তনীয় রেখা বা সম-আয়তনীয় রেখা বা লেখ, আয়তনীয় লেখ। তো এখানে একটু করে বলি, সম-আয়তনীয় লেখ, এদিকে হবে পি। তো এক্ষেত্রে আইসোকোর মানে গেলুসাকের চাপের সূত্রের ক্ষেত্রে চাপ স্থির, আয়তন স্থির থাকবে, তাই প্রাপ্ত লেখটি কি হবে? সম-আয়তনীয় বা আইসোকোর। এই জাস্ট এটুকু লিখে দিলে হবে। আমি আবার একটু করে বলি, প্রাপ্ত লেখচিত্রটি মানে সম-আয়তনে পাওয়া যাওয়া, প্রাপ্ত লেখচিত্রটি সম-আয়তনে পাওয়া গিয়েছে, তাই এই লেখচিত্রটিকে আইসোকোর বা সম-আয়তনীয় লেখ বলা হয়। তাহলে আমরা সমচাপীয় রেখা পেয়েছিলাম পূর্বে, সমতাপীয় রেখা পেয়েছিলাম পূর্বে, এটা হচ্ছে সম-আয়তনীয় লেখ বা লেখচিত্র। এইটুকু লিখতে পারলে তোমার
আইসোকোরের সংজ্ঞা এবং আইসোকোর বলতে কি বুঝো তার উত্তর পাওয়া যাবে। তো আমরা আজকে খ প্রশ্ন এটুকু শেষ করলাম। এরপরে আসবো আমরা প্রিয় ছাত্রছাত্রী একটু খেয়াল করো লেখচিত্রের দিকে। এখানে একটা সৃজনশীল প্রশ্নের মধ্যে বললাম উদ্দীপকের পি বিন্দুর তাৎপর্য। তাহলে আমরা পি বিন্দুর তাৎপর্য উদ্দীপকের লেখচিত্রে আমি কি বুঝলাম, পি বিন্দুটা কি? দেখো লেখচিত্র বিশ্লেষণ করলে বোঝা যাবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বাম দিকে গেলে -100 -200 এই বিন্দুটা হবে আসলে -273 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে এটাই মূলত পরমশূন্য তাপমাত্রা, অর্থাৎ যে তাপমাত্রায় গ্যাসের আয়তন পরমভাবে শূন্য হয় তাকে পরমশূন্য তাপমাত্রা বলা হয়। আমরা প্রথমেই এই প্রশ্ন উত্তরটা কি দিয়ে শুরু করব? আমরা শুরু করব কিভাবে অনুধাব প্রয়োগের এই প্রশ্নটিতে? প্রিয় ছাত্রছাত্রী তোমরা একটু খাতায় লিখো গয়ের উত্তর। প্রথম লিখতে হবে যে তাপমাত্রায় গ্যাসের আয়তন পরমভাবে, যে তাপমাত্রায় গ্যাসের আয়তন পরমভাবে শূন্য হয় তাকে পরমশূন্য তাপমাত্রা বলা হয়। উদ্দীপকের পি বিন্দুতে যে কোনো গ্যাসের তাপমাত্রা -273 ডিগ্রি সেন্টিগ্রেড উদ্দীপকের পি বিন্দুতে যে কোনো গ্যাসের তাপমাত্রা -273 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তাই 2 ডিগ্রি সেন্টিগ্রেড হয় এবং এই তাপমাত্রায় আদর্শ যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়। তাই পি বিন্দুকে বা পি বিন্দুর তাপমাত্রাকে পি বিন্দুর উদ্দীপকের পি বিন্দুতে উদ্দীপকটি এই পি বিন্দুতে যে কোনো গ্যাসের তাপমাত্রা -273 ডিগ্রি সেন্টিগ্রেড হয় এবং এই তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়, তাই পি বিন্দুর তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলা হয়। প্রিয় ছাত্রছাত্রী তোমরা যদি বেশি কিছু লিখতে নাও পারো, পি বিন্দুকে যে পরম শূন্য তাপমাত্রা বলা হয় এই জিনিসটা তুমি লিখতে পারলে এবং পরম শূন্য তাপমাত্রার সংজ্ঞা দিতে পারলে এই অংশের মধ্যে কিন্তু তুমি 2 নম্বর পেয়ে যাবে। এখানে তোমার জ্ঞান আসলো, উদাহরণ আসলো। প্রয়োগের কিছু বিষয় আমি তোমাদের এখানে বুঝিয়ে দিই। আমরা জানতে চাই
চেয়েছি পি বিন্দুর তাৎপর্য। আসলে তার আগে তোমাকে পি বিন্দুটা বলতে কি বুঝি বা পি বিন্দু কোত্থেকে আসবে, এটাকে কেন পি বিন্দুকে কেন পরমাণু তাপমাত্রা বলছি এই কথাটা বলতে হবে। এখন আমি যদি তাৎপর্য লিখি তাহলে এই কথাগুলো একটু করে ভালো করে শোনো, আমি একটু বলে দেই। দেখো আমরা চার্লসের সূত্র মতে পেলাম কি, এখানে লিখতে পারো চার্লসের সূত্র মতে পেলাম V is proportional to চার্লসের সূত্র মতে V is proportional to T, অর্থাৎ গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি পেলে, দেখো একটু করে গ্যাসের তাপমাত্রা 0 থেকে যদি আয়তন হয় 100 আয়তন একটু বাড়বে, অর্থাৎ গ্যাসের তাপমাত্রা বৃদ্ধিতে আয়তন বৃদ্ধি পায়। এই কথাটা লিখতে হবে। আমি যেটুকু লিখেছি ঘরের প্রশ্নের উত্তরে এটুকু লেখার পর বলতে হবে চার্লসের সূত্র মতে V is proportional to T, অর্থাৎ এই কথাটা একটু আমি মুখে বলে দিচ্ছি, তোমরা খাতায় লিখবে। তাপমাত্রা বৃদ্ধিতে গ্যাসের আয়তন বৃদ্ধি পায়, আবার বিপরীত ক্রমে তাপমাত্রা হ্রাস করলে, দেখো মনে করো তাপমাত্রা প্রথম 400 যে আয়তন পাবো 300 আয়তন একটু কমবে, 100 আরো কমবে, এভাবে কমতে কমতে পি বিন্দুতে গ্যাসের আয়তন 0 হবে। তাহলে আমরা কি বুঝবো? তাপমাত্রা বৃদ্ধিতে গ্যাসের আয়তন বৃদ্ধি পায়, আবার তাপমাত্রা হ্রাস করলে গ্যাসের আয়তন হ্রাস পায়। এই যুক্তিতে উদ্দীপকের লেখচিত্র সমূহকে এই কথাটি বলতাম, উদ্দীপকের লেখচিত্র সমূহকে পেছন দিকে বর্ধিত করলে পি বিন্দুতে স্পর্শ করে। আমরা পূর্বেই বলেছি পি বিন্দুটা হচ্ছে কি পরমশূন্য তাপমাত্রা -273°C তাপমাত্রা পি বিন্দুতে স্পর্শ করে এবং পি বিন্দুতে গ্যাসের আয়তন কি হয়? 0 হয়। অর্থাৎ লেখচিত্র সমূহকে পেছন দিকে এক্সট্রাপোলেট করলে, বর্ধিত করলে -273°C তাপমাত্রা স্পর্শ করে, যে তাপমাত্রায় গ্যাসের আয়তন পরমভাবে 0 হয়, তাই পি বিন্দুকে পরমশূন্য তাপমাত্রা বলা হয়। এরপর আরেকটি কথা আছে, সেটা হচ্ছে আমরা জানি যে কোনো পরীক্ষা গ্যাসের জন্য যখন কোন পরীক্ষা কার্য সম্পাদন করা হবে তখন পদার্থটি গ্যাসীয় থাকতে হবে। এক্ষেত্রে গ্যাসের তাপমাত্রা কমতে কমতে একসময় গ্যাস তরল এবং কঠিনে পরিণত হবে। তাই তরল এবং কঠিনের জন্য কোনো পরীক্ষণ বিন্দু পাওয়া যাবে না। আমি আবার বলি, গ্যাসের তাপমাত্রা যখন হ্রাস করা হবে তখন তাপমাত্রা হ্রাস করতে করতে একসময় দেখা যাবে, খাতায় লিখতে হবে কিন্তু এগুলো, গ্যাসের তাপমাত্রা হ্রাস করলে গ্যাস কোনো না কোনো তাপমাত্রায় তরল বা কঠিনে রূপান্তরিত হয়। এই তরল বা কঠিন পদার্থের উপরে আর পরীক্ষণ বিন্দু পাওয়া যাবে না। অর্থাৎ গ্যাসটি যখন তরল বা কঠিন হয়ে যাবে তখন প্রথমে যে 1 2 3টে বিন্দু পেলাম বা প্রথমে 1 2 3টে বিন্দু পেলাম এই লেখচিত্রগুলোর ক্ষেত্রে, এই 3টি বিন্দু বা এই পরবর্তীতে গিয়ে এই কোনো পরীক্ষণ বিন্দু পাওয়া যাবে না। অর্থাৎ এটাকে এই জন্য লেখচিত্র সমূহকে পেছন দিকে বর্ধিত করলে, এই জন্য লেখচিত্র সমূহকে পেছন দিকে বর্ধিত করলে এই -273°C কাট করবে। এই যেখানে যে আমি হালকা দাগ দিয়েছি এগুলো আসলে এখানে কোনো পরীক্ষণ বিন্দু পাওয়া যায়নি, তখন গ্যাস তরল বা কঠিন রূপান্তরিত হয়ে গিয়েছিল। সেই জন্য আমরা লেখচিত্র সমূহকে পেছন দিকে এক্সট্রাপোলেট করেছি। এটা একটা কাল্পনিক ধারণা, তাই বলা হয় পরমশূন্য তাপমাত্রা একটি কাল্পনিক ধারণা। প্রকৃতপক্ষে বিজ্ঞানীরা -273°C তাপমাত্রা আদৌ পৌঁছতে পারেনি। তো আমরা লিখবো কি খাতায় এইটুক লেখার পর, অর্থাৎ লেখচিত্র সমূহকে পেছন দিকে বর্ধিত করলে এখানে আর কোনো পরীক্ষণ বিন্দু পাওয়া যায় না, তবে পেছন দিকে বর্ধিত করলে পি বিন্দু অর্থাৎ -273°C তাপমাত্রায় কাট করে। তাই এই -273°C তাপমাত্রাটি একটি কাল্পনিক বিন্দু এবং এটি কাল্পনিক বিন্দু, তাই পরমশূন্য তাপমাত্রাকে কাল্পনিক তাপমাত্রা বলা হয়।
এই জন্য আমরা পি বিন্দুকে পরমশূন্য তাপমাত্রা বলবো। তো এইটুকু লিখে শেষ করবো। তা আমি আবার একটু সামারাইজ করি। প্রিয় ছাত্রছাত্রী, প্রথমে পরমশূন্য তাপমাত্রা বলতে কি বুঝো বা পরমশূন্য তাপমাত্রার সংজ্ঞা কিভাবে আসে একটু লিখবো। লেখার পর বলেছি 463 মধ্যে 20% অর্থাৎ লেখচিত্র সমূহ লক্ষ্য করলে দেখা যায় তাপমাত্রা বৃদ্ধিতে গ্যাসের আয়তন বৃদ্ধি পায়, আবার বিপরীতভাবে তাপমাত্রা হ্রাস করলে গ্যাসের আয়তন হ্রাস পায়। এইভাবে প্রত্যেকটি লেখচিত্রে তাপমাত্রা হ্রাসের সাথে সাথে গ্যাসের আয়তন হ্রাস পেয়ে গ্যাসের আয়তন পর্যায়ক্রমে হ্রাস পায়। কিন্তু গ্যাসের আয়তন হ্রাস পেতে থাকলে তখন আর কোনো পরীক্ষণ বিন্দু, কারণ গ্যাসের আয়তন হ্রাস পেলে গ্যাস কোনো না কোনো তাপমাত্রায় তরল বা কঠিনে রূপান্তরিত হয়, তখন আর কোনো পরীক্ষণ বিন্দু পাওয়া যায় না। তাই লেখচিত্র সমূহকে পেছন দিকে বর্ধিত করলে -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় স্পর্শ করে যে তাপমাত্রায় গ্যাসের আয়তন পরমভাবে শূন্য হয়। তাই -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে পরমশূন্য তাপমাত্রা বলা হয়। কিন্তু একটি কথা আছে যে গ্যাসের তাপমাত্রা হ্রাস করলে যখন আর কোনো পরীক্ষণ বিন্দু পাওয়া যাবে না, তাই এটাকে বলা হবে কি? এটাকে বলা হবে কাল্পনিক তাপমাত্রা। এই তাপমাত্রায় পৌঁছার বহু পূর্বেই গ্যাস কোনো না কোনো তাপমাত্রায় কঠিন বা তরলে রূপান্তরিত হয়ে গিয়েছিল। তাই পরমশূন্য তাপমাত্রায় পৌঁছার বহু বিজ্ঞানীরা আদৌ পৌঁছতে পারেনি, এটা একটি কাল্পনিক ধারণা মাত্র। আমি বলে দিলাম, এই কথাটি তোমাকে স্পষ্ট করে লিখতে হবে। আসলে এই প্রশ্ন উত্তরে চেয়েছে পরমশূন্য তাপমাত্রার ব্যাখ্যার মধ্যে এটা যে একটা কাল্পনিক তাপমাত্রা, এই কথাটি আনতে হবে এবং লেখচিত্র দিয়ে বুঝিয়ে দিতে হবে। তো আমি প্রয়োজনীয় প্রশ্ন এখানেই শেষ করলাম। তো প্রিয় ছাত্রছাত্রী, আমি জানি তোমাদের আজকের এই প্রশ্নটি পড়াতে একটু সময় গেল, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমি উচ্চতর দক্ষতার প্রশ্নটা পরবর্তী ক্লাসে দেখাচ্ছি। তো আজকের মতো এখানেই শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ।